দেখুন, মন্ত্রীদের একটা দীর্ঘ তালিকা, যে মন্ত্রীরা পিছিয়ে আছেন: বীরবাহা হাঁসদা বিদায়ী বনমন্ত্রী, বিনপুর কেন্দ্রে পিছিয়ে আছেন; ইন্দ্রনীল সেন বিদায়ী কারিগরি শিক্ষামন্ত্রী, সবসময় মুখ্যমন্ত্রীর পাশে যাকে দেখা যেত বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে, চন্দননগর কেন্দ্র থেকে পিছিয়ে আছেন; সাবিনা ইয়াসমিন সেই মোথাবাড়িতে যার কথা নিয়ে বিতর্ক হয়েছিল, সেচ প্রতিমন্ত্রী বিদায়ী, মোথাবাড়ি কেন্দ্র থেকে পিছিয়ে আছেন; সিদ্দিকুল্লাহ চৌধুরী বিদায়ী গ্রন্থাগার মন্ত্রী, মন্তেশ্বর কেন্দ্র থেকে পিছিয়ে আছেন; প্রদীপ মজুমদার বিদায়ী পঞ্চায়েত মন্ত্রী, দুর্গাপুর পূর্ব কেন্দ্র থেকে পিছিয়ে আছেন; পুলক রায় বিদায়ী জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র থেকে পিছিয়ে আছেন; সত্যজিৎ বর্মন বিদায়ী স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী, হেমতাবাদ কেন্দ্র থেকে পিছিয়ে আছেন; স্নেহাশিস চক্রবর্তী সকালে বলেছিলাম এগিয়ে আছেন, এখন জাঙ্গিপাড়া কেন্দ্র থেকে বিদায়ী পরিবহন মন্ত্রী পিছিয়ে আছেন; এছাড়া ব্রাত্য বসু বিদায়ী শিক্ষামন্ত্রী, দমদম কেন্দ্র থেকে পিছিয়ে আছেন; চন্দ্রিমা ভট্টাচার্য দমদম নর্থ কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন; উদয়ন গুহ দিনহাটা কেন্দ্র থেকে পিছিয়ে আছেন; মানস ভূঁইয়া বিদায়ী মন্ত্রী, সেচ মন্ত্রী, সংবং কেন্দ্র থেকে পিছিয়ে আছেন; শ্রীকান্ত মাহাতো শালবনী থেকে পিছিয়ে আছেন, কনজিউমার অ্যাফেয়ার মন্ত্রী বিদায়ী মন্ত্রিসভার; সুজিত বসু বিধাননগর কেন্দ্র থেকে তিনি পিছিয়ে আছেন। ঠিক এইখানে এইবার আসব বিশ্লেষণে। কেন তৃণমূলের প্রতি এতটা মানুষের ক্ষোভ জন্মালো যে একেবারে ইভিএমে এগিয়ে থাকার নিরিখে 100-র নিচে চলে গেল তৃণমূল? এক হচ্ছে দুর্নীতিতে, সেটা শিক্ষা দুর্নীতি হতে পারে, 26,000 চাকরি যাওয়া হতে পারে, সরাসরি তৃণমূল নেতামন্ত্রীদের ইনভলভড হওয়া, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে সেই 50 কোটি টাকা উদ্ধার হওয়া, 11 কিলো সোনা সহ, সেটা শেষ নয়, সেটা ছিল শুরু। তারপর একের পর এক রেশন দুর্নীতি, তার আগে দুর্নীতিতে রাশ টানতে তৃণমূলের শুধু অনীহা বা অনিচ্ছুক তা নয়, একেবারে সরাসরি দুর্নীতিতে অভিযুক্ত দ্বারা তাদের পুনর্বাসন এবং পরে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো জেতাহারা তা প্রশ্ন নয়, কিন্তু তার মানে দুর্নীতির বিরুদ্ধে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি, সেই জন্য বালুকে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে আবার হাবড়ায় প্রার্থী করা হয়েছে। আইন শৃঙ্খলা, আরজিকর, নিঃসন্দেহে আরজিকর আন্দোলনে বিজেপির অংশগ্রহণ শুরুর দিকে ছিল না, তা সত্ত্বেও আরজিকরে যিনি অভয়ার মা, তার সঙ্গে বহু মানুষ সেই পরিবারের সঙ্গে একমত, বহু মানুষকে তার নির্বাচনে দাঁড়ানো না দাঁড়ানোর মধ্যে আমি ঢুকছি না, কিন্তু খুব স্পষ্ট করে সাধারণ মানুষ মনে করছেন আরজিকরে বিচার পাওয়া যায়নি, এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলা, যার সঙ্গে নিঃসন্দেহে সিন্ডিকেট, তোলাবাজি, সমস্ত পরপর ইস্যুগুলো যুক্ত আছে, সেখানে তৃণমূল কংগ্রেস একেবারে একটা এমন ঘুঘুর বাসা তৈরি হয়েছে, যেটা কেউ মানতে পারেন যিনি সফট যে তৃণমূল ব্যবস্থা নেয়নি, কেউ মানতে পারেন সরাসরি তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট ছিল। কর্মসংস্থান তৈরির ব্যর্থতা, নিঃসন্দেহে এটা 15 বছরে হয়নি, 80s থেকেই হতে শুরু করেছে। বড় শিল্প আনার ক্ষেত্রে অমিত মিত্রের পরের পর প্রেস কনফারেন্স অন্তঃসার শূন্য প্রমাণিত হয়েছে, মানুষ দেখেছেন, বিরাট হয়েছে, এমনকি বিদেশ সফরের পরে এসে বলা হয়েছে যে গাড়ির কারখানা বিশাল হবে, কিচ্ছু হয়নি, ভারী শিল্প হয়নি, এবং বড় শিল্প না হলে বড় কর্মসংস্থান হয় না। কেউ বলতে পারেন যে এর রুট 80s থেকে হয়েছে, কিন্তু পাশাপাশি যে ঘোষণা করা হয়েছে তার সঙ্গে বাস্তবের আসমান জমিন ফারাক, যার পরে আরও বেশি বেকার ভাতা নির্ভরতা, এবং বেকার ভাতা যুবশ্রীর লাইনে একের পর এক যুবক অন ক্যামেরা বলেছিলেন যে আমরা ভাতা চাই না, আমরা চাকরি চাই, সেই ইমোশনের একটা জায়গা আছে। পরিবারতন্ত্র, স্বজন পোষণের অভিযোগ তো আছেই, বিরোধী মুক্ত করার যে প্রবণতা, একসময় কংগ্রেস মুক্ত ভারতের কথা বিজেপিও বলেছিল, কিন্তু এই রাজ্যে বিরোধী মুক্ত, বিরোধীর গণতান্ত্রিক পরিসরটা ক্রমশ ছোট করে দেওয়া হয়েছে। রাজনীতির সৌজন্য ইতিহাস হয়ে গেছে, এখনও পার্থদা সকালে ছিলেন, বিধান রায় জ্যোতিবাবুর গল্প বলতে হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা, মিথ্যে মামলা, পদে পদে সর্বত্র সমালোচকের কণ্ঠরোধ করো, দল এবং সরকার এবং প্রশাসন সব এক হয়ে যাওয়া, নিরপেক্ষ প্রশাসন দিতে সরাসরি ব্যর্থতা, প্রশাসন অবশ্যই দলদাস, প্রত্যেকটা থানার ব্যক্তিগতভাবে কথা বলবেন, থানার ওসিরা এতদিন বলতেন সিভিক ভলেন্টিয়াররা থানা চালায়, আর তা সত্ত্বেও যারা যারা থানার দায়িত্বে পেয়েছিলেন একেবারে দলদাস হিসেবে, যাদের পরিষ্কার পরিচয় ছিল। বিজেপির সব থেকে বড় অন্যতম বড় ইস্যু ছিল তোষণের রাজনীতি, সাম্প্রদায়িক কার্ড, এবং এই হিন্দু মুসলমান করায়, তোষণের রাজনীতি করায় কার্যত তারপর একটা কাউন্টার পলিটিক্স শুরু করে তৃণমূল কংগ্রেস, যেটা আমার কাছে, আমি এই বলতে বলতে মনে হচ্ছে বলে লিখছি, মারাত্মক। সেটা হচ্ছে সফট হিন্দুইজম। কংগ্রেস এই করে ভারতবর্ষে ডুবেছে, এবং তৃণমূলও এই করে দেখিয়ে দিল যে এটা কার্যত কাজ হয় না। আমি জগন্নাথ মন্দির বা মহাকাল মন্দিরে কোটি কোটি টাকা খরচ করতে পারি, কিন্তু আমি হিন্দুত্বর লাইন দিয়ে বিজেপিকে কমবাট করা যায় না। এছাড়া ঔদ্ধত্য, অহংকার, তৃণমূল স্তরে নেতাদের ঔদ্ধত্য, তাদের চোখের সামনে আঙুল ফুলে কলাগাছ হওয়া, এইসব তো আছেই।
এরপরে সরাসরি আসি যে হোয়াট ওয়েন্ট রাইট ফর বিজেপি। একেবারে টার্গেট করে লক্ষ্য করুন সেই বিশ্লেষণ যে 177টা সিটে একেবারে শীর্ষ নেতৃত্ব বলেছিল ফোকাস করতে হবে, অন্য কোনো নয়। যে সিটে সংখ্যালঘু অধ্যুষিত সেটা আমরা দুর্বল, অত পরিশ্রম করব না, অর্থাৎ সাংগঠনিক শক্তি এবং দুর্বলতা চিহ্নিতকরণ। বহুবার আমরা বলেছি যে 80,000 বুথের মধ্যে 40,000 তার বেশি বুথ প্রতি লোক পাওয়া যায়নি। এমনকি মনে করুন বিএলএও সব জায়গায় বিজেপি দিতে পারেনি, কিন্তু সেইটা থেকে চিহ্নিত করে বুথ স্তরের সংগঠনকে শক্তিশালী করা হয়েছে। মাঝখানে একটু বলি, সেটা হচ্ছে কি স্ট্রাকচারটা ছিল এবারে জয়ের বিজেপির। নরেন্দ্র মোদী, অমিত শাহ, তো অমিত শাহ 15 দিন এখানে বসেছেন, পরের পর নরেন্দ্র মোদীর একেবারে সভা, রোড শো ইত্যাদি। সুনীল বনশাল সাংগঠনিক পর্যবেক্ষক, ভূপেন্দ্র যাদব নির্বাচনে প্রভারী, একেবারে বসে থেকে নিঃশব্দে মাসের পর মাস কাজ করেছেন। বিপ্লব দেব সহকারী নির্বাচনী প্রভারী বিজেপির, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা তো আছেনই। কি কি জিনিস গেল? এক হচ্ছে যে আদি এবং নিষ্ক্রিয়, এই ক্যাটেগরিটাকে বিজেপি ইরেজার দিয়ে ভোটের কয়েক মাস আগে তুলে দিল, বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর। একেবারে স্পষ্ট করে যারা বসে গেছিল, আমি নাম করেও বলতে পারি, সায়ন্তন বসু থেকে রাজু বন্দ্যোপাধ্যায় থেকে রিতেশ তিওয়ারি থেকে, প্রত্যেককে ফিরিয়ে নিয়ে হয় মুখপাত্র হিসেবে বা অন্য পদে পুনর্বাসন দেওয়া হলো, নয় সরাসরি একাধিক জনকে টিকিট দেওয়া হলো। বিজেপি শেষ এই চেহারা কবে ঐক্যবদ্ধ দেখেছে বলে আমি জানি না। একই সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতিরা, সেটা তথাগত রায় হতে পারেন, রাহুল সিনহা হতে পারেন, দিলীপ ঘোষ হতে পারেন, সুকান্ত মজুমদার হতে পারেন, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। অর্থাৎ আদি এবং নব্বর বিভাজনটা কার্যত ইরেজার দিয়ে মুছে দেওয়া হলো। এছাড়া পাশাপাশি নেগেটিভ প্রচার, কি কি তৃণমূল কংগ্রেস অনাচার করছে, কি কি অরাজকতা আসছে, সেটা তুলে ধরার পাশাপাশি একেবারে শুরুর দিকে যে ভুল বিজেপি করেছিল, একেবারে তৃণমূল কংগ্রেসের যে জনপ্রিয় প্রকল্পগুলোকে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যেমন যুবশ্রী, সরাসরি আক্রমণ করে ভাতা, ভিক্ষা ইত্যাদি বলা হতো। লাইন চেঞ্জ হয়ে গেল, সরাসরি তারা বললেন নেগেটিভ প্রচারের পাশাপাশি পজিটিভিটি নিয়ে আসা হলো যে এই একটা প্রকল্প বন্ধ হবে না, বরঞ্চ বিজেপি ক্ষমতা এলে আমরা ডাবল করে দেবো। ওরা 1,500 দিচ্ছে, আমরা 3,000 দেব। মধ্যপ্রদেশে কাজ করেছে, কর্ণাটকে কাজ করেছে, বা মহারাষ্ট্রে কাজ করেছে, এখানেও কাজ করলো। পশ্চিমবঙ্গবাসীর সামনে একটা বিকল্প দেওয়ার একটা চেষ্টা হলো, ভিন রাজ্য থেকে নেতা এনে সেই সংস্কৃতি চাপিয়ে দেয়া, যেটা 21-এ মারাত্মক পর্যায়ে নিয়ে গেছিলেন কৈলাস বিজয়বর্গী, এবারে হলো না। সব থেকে বড় কথা, তৃণমূল থেকে দল বদলি নেতাদের এনে একেবারে চার্টার্ড ফ্লাইটে নিয়ে গিয়ে 21-এর আগে সেই অলিক কুনাট্য রঙ্গ, মুহুর্মুহু তৃণমূল নেতারা আসছেন, মানুষ হতবাক হয়ে যাচ্ছেন, আরে এই নেতার ওপর তোমার রাগ ছিল, সেই বিজেপিতে চলে গেল। আমি স্পেসিফিক্যালি বলছি যে একজন অত্যাচারী তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু নেতা উত্তর 24 পরগনায়, তিনি চলে এলেন বিজেপিতে, মানুষ হতবাক হয়ে গেল এবং একেবারে ভরাডুবি হলো বিজেপির ওই কেন্দ্রে। হওয়া তো স্বাভাবিক, সেই মুখগুলো বিজেপিতে চলে এসেছিল। এইবার বিজেপি এই ভুলটা করেনি। এবং পাশাপাশি বাঙালি অবাঙালি ইস্যুতে তৃণমূলের প্রচার, সেটাকে একেবারে এই পাল্টা প্রচার দিয়ে, কি বিজেপি এলে মাছ মাংস খাওয়া যাবে না, বিজেপি অন্য রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার করে, এখানে একটা আমার ফুটনোট যোগ করতেই হবে। বহু রাজ্যে বহু ঘটনা কিন্তু সত্যি, তৃণমূলের শুধু প্রচার নয়, কিন্তু সেক্ষেত্রেও সেখানে ইস্যু ম্যানেজমেন্টটা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে করা হয়েছে এবং অনুপ্রবেশকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে, যেটা এই রাজ্যের মানুষের চিরকালীন ইস্যু। সঠিকভাবে 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যু তুলে ধরেছিলেন এবং সেই ইস্যু যে পশ্চিমবঙ্গে আছে, এই 193-তে পৌঁছে যাওয়া বিজেপির একেবারে চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে যে অনুপ্রবেশকে কার্পেটের নিচে লুকিয়ে কোনো লাভ নেই। অনুপ্রবেশ একেবারে মানুষ চায়নি যে পাশের রাজ্যের কোনো বিদেশি সে লুকিয়ে রাতের অন্ধকারে এসে এদেশের ভুয়ো কার্ড নথি তৈরি করে রাতের অন্ধকারে তারা ভোট দিক এবং এদেশের জনপ্রতিনিধিদের নির্বাচিত করুন। এটা অন্যায়, এটা বেআইনি, একেবারে স্পষ্টভাবে বলেছেন বিজেপি তার প্রচারে। এছাড়া আসবো যে নিঃসন্দেহে নরেন্দ্র মোদী, অমিত শাহ পর প্রচার, মানে এই ধরনের প্রচার যে এত ঝটিকা, একটা সপ্তাহের মধ্যে দেশের প্রধানমন্ত্রী 3 বার আসছেন এবং 5টা 3টে করে সভা করছেন। সুতরাং নিঃসন্দেহে দুর্বল কেন্দ্রে হেভিওয়েট দিয়ে প্রচার করে নিঃসন্দেহে এই ফিগারটার কাছাকাছি পৌঁছেছে। এবং স্ট্র্যাটেজিক্যালি শ্রমিক ভট্টাচার্য আসার পর শুভেন্দু শ্রমিকের যে কোঅর্ডিনেশন, তা থেকে আরেকটা জিনিসও উঠে এলো যে একেবারে অবাঙালি এবং গোবলয়ের হুবহু হিন্দুত্ব নয়, রামের পাশাপাশি কালীকে, দুর্গাকে সমান গুরুত্ব দেয়া। কেউ শুনে হাসতে পারেন, এটা পলিটিক্স।
একেবারে এটা পলিটিক্স, কারণ বাঙালি আইডেন্টিফাই করে জয় মা কালী জয় মা দুর্গা স্লোগানের সঙ্গে। ভাষা চেঞ্জ হলো, স্লোগান চেঞ্জ হলো, এবং অত্যন্ত আমার ধারণা বিজেপির কে আইপ্যাক আছে না তাদের নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক সত্যি আমি জানি না, তৃণমূলে যেমন আইপ্যাক আছে, যারাই করেছেন অত্যন্ত গবেষণা, এক একটা ইস্যু হয়েছে তারা অ্যাড্রেস করেছেন গবেষণার মাধ্যমে। হয়তো সেই সংস্থা তাদের আইটি রেড হয়নি বা তারা সামনে আসেনি, পাবলিসিটিও পায়নি, কিন্তু তারা নিখুঁতভাবে তাদের কাজ করে গেছেন। এবং অবশ্যই এই বঙ্গ বিজেপির কট্টর এবং নরমপন্থী লাইনের মধ্যে ভারসাম্য কিছুটা শ্রমিক ভট্টাচার্য বারবার সেই উগ্র ও সংখ্যালঘু দের দূরে সরিয়ে দেওয়া থেকে অনেক কাছাকাছি আনার অন্তত বার্তাটা খুব স্পষ্ট করে দিয়েছেন। এবং যেটা আমায় বলতেই হবে সেটা হচ্ছে বুদ্ধিজীবীদের থেকে, বিশিষ্টদের থেকে সতর্ক নিরাপদ দূরত্ব বজায় রেখেছে। একেবারে বিজেপির প্রার্থী তালিকা দেখুন, এই যে পরজীবী, কবি, ফিল্ম স্টার, এদের যে বারবারন্ত তৃণমূল আমলে হয়েছিল, শেষ লিস্টটা ছাড়া সর্বত্র রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই, অন্য রাজ্য থেকে, অন্য জায়গা থেকে, অন্য ক্ষেত্র থেকে এনে বসিয়ে দেওয়া, সেইটাকে সরাসরি অ্যাড্রেস করে কোনো একেবারে তাদের পাত্তাই দেয়নি বিজেপি। সৌভাগ্যক্রমে সেটা কিন্তু আজকে ডিভিডেন্ড দিচ্ছে। বলতে বলতে 193 এবং তৃণমূল 95। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।